পোর্টফোলিওটা যেটা পাঠিয়েছে, নাম বলতে না করেছে, 61 বছর বয়স। অনেকগুলো পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড রেখেছে, অনেকগুলো, তারপরে এছাড়াও অনেকগুলো স্টককে রেখেছে, প্রচুর স্টক। রিটার্ন ভালোই পাচ্ছে, কারণ পোর্টফোলিওটা প্রায় 50% অ্যাবভ হয়ে গেছে। 55% বলা যেতে পারে। প্রায় 25 লক্ষ টাকা মতো ইনভেস্ট করেছিল ইকুইটি মার্কেটে, আর এই মার্কেটেও কিন্তু মিউচুয়াল ফান্ডও ভালো ইনভেস্টেড রয়েছে। একটা করে দেখা যাক এখানে যেটা রেখেছে। প্রথম ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রেখেছে, ইন্ডেক্স ফান্ডে উনি টাকা রেখেছে। ইউটিআই ফ্লেক্সি ক্যাপেও উনি টাকা রেখেছেন, ইনভেস্ট করেছেন। নেক্সট আমি চলে আসবো পরেরটা। এছাড়া ইউটিআই ফ্লেক্সি ক্যাপ যেটা বললাম, ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ছাড়া এইগুলোতেও উনি টাকা রেখেছেন, যেমন এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছে 76,000 টাকা, সেটা 28% মতো। মিউচুয়াল ফান্ডে অনেক মিউচুয়াল ফান্ড রেখেছে। আমি জানি না আপনি এগুলো থেকে কিভাবে রাখছেন, মানে এসআইপি করে রেখেছেন না কিভাবে কি রেখেছেন সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে প্রচুর মিউচুয়াল ফান্ড করে রেখেছেন। যাই হোক, ওয়ান টাইম যদি দিয়ে থাকেন তো আলাদা কথা, নাহলে এত মিউচুয়াল ফান্ড রাখার কোনো মানে হয় না। এগুলো ভুল কাজ হয়েছে, এগুলো অন্তত ঠিকঠাক করার চেষ্টা করবেন। এসআইপি যেন করা না হয় এগুলোতে। এত বেশি এসআইপি করা আলটিমেটলি কিন্তু লস তৈরি করে, কারণ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড যে এরা আছে, এরা কিন্তু আপনার কাছ থেকে হিডেন বেশ কিছু কস্ট নিয়ে নিচ্ছে, যেমন টার বলে, TER বলে। তো এরকম ধরনের বেশ কিছু কস্ট কিন্তু ওরা আপনার কাছ থেকে নিয়ে নেয়, ডিডাক্ট করে নেয়। তো কস্টটা না কেন দেবেন না, কস্ট দিতেই পারেন, সেটা যদি কাজে লাগে। তবে আপনি টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছেন, যে টাকাটা যদি ইকুইটি মার্কেট রাখতেন তাহলে এর থেকে বেটার হতো। এই কারণের জন্য নয়, রিটার্ন ভালোর জন্য, এই কারণের জন্য যে ম্যানেজ করার জন্য এক্সট্রা টাকা দেওয়ার কোনো মানে হয় না। যেহেতু আপনি ইকুইটি মার্কেটটা মোটামুটি বোঝেন, বেশ কিছু জায়গায় ভুলভাল রয়েছে, সেগুলো দেখবার ব্যাপার রয়ে গেছে। বন্ধন মিউচুয়াল ফান্ড, মানে এদিকে এইচডিএফসি, আদিত্য বিড়লা, কোটাক, এসবিআই, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, তাছাড়াও রয়েছে বন্ধন মিউচুয়াল ফান্ডও রয়েছে। এইগুলো সবই মোটামুটি রয়েছে। এসবিআই মিউচুয়াল ফান্ডও রেখেছে অনেকগুলো। তো এই সবগুলো মিউচুয়াল ফান্ডে এসআইপি না করা হয়, যদি করে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। চলে আসছে একটু আরেকটা ইন্টারেস্টিং জিনিস থেকে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পসের ফরম্যাটের মধ্যে ওনার ইনপুট রয়েছে। এখানে উনি 26% মতো রিটার্ন পাচ্ছে এইসবগুলো থেকে। টোটাল অ্যাভারেজ মিলিয়ে 4 লক্ষ টাকা মতো ইনভেস্ট করেছে, 4,02,000 টাকা রিটার্ন হয়েছে। প্রায় টোটাল মার্কেট ভ্যালু 8,34,000 টাকা দাঁড়াচ্ছে। তো ওয়েটেড অ্যাভারেজ অ্যানুয়ালাইজ রিটার্ন 26% রয়েছে। আলটিমেটলি রিটার্ন ডবলের মতো 100% ওপর হয়ে গেছে। বহুদিনের রিটার্ন, মোস্ট প্রবাবলি বহুদিন ধরে আপনি মিউচুয়াল ফান্ড করে যাচ্ছেন, তো এটার জন্য এটা ব্যাপারটা হয়েছে। এবারে আরেকটা উনি এর সঙ্গেও আরও কিছু দিয়েছেন, এইগুলো সেখানে একটা ইনভেস্টেড অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা, যেটা দাঁড়িয়ে গেছে 2,15,000 টাকা, ফোলিও নাম্বার 1। তারপরে এইগুলো স্ক্রিনশট একই যায়, এটা আমি আগে বললাম। ইউটিআই লার্জ ক্যাপ, আচ্ছা, ইউটিআই নিফটি নেক্সট ফান্ডেও ঢুকিয়েছে, লার্জ ক্যাপে ঢুকিয়েছে, মানে যা টাকা পয়সা ইউটিআই ভ্যালু ফান্ডে ঢুকিয়েছে, মানে টাকা পয়সা যা পেয়েছেন যত বছর ধরে, মনে হয় অন্তত 10-12 বছর ধরে শুধু এখানেই সব রেখে গেছেন, মানে যা পেয়েছেন, যে যা বলেছে তাতেই সব ইনভেস্ট করে গেছেন। তো এই তার ফলশ্রুতি হচ্ছে এইগুলো বোঝা যাচ্ছে। আমি জানি না এসআইপি কিছু লেখেননি, যাই হোক, হাবিজাবি করে রেখে দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। পরে আপনার ইকুইটিগুলো যাই। ইকুইটির ক্ষেত্রে যেটা দেখলাম, প্রায় 25 লক্ষ টাকা মতো ইনভেস্ট করা হয়েছে, 25,55,000 টাকা। এখন সেটা 39,69,70,000 হয়েছে। মোটামুটি 55% রিটার্ন পাওয়া যাচ্ছে মোটামুটি। কিন্তু এখানে বেশ কিছু জায়গায় সুবিধা অসুবিধা ভুলভাল করেছে। আমার এখানে একটা ছোটো প্রশ্ন রয়েছে, বিসিজিতে এখন কি আপনি আছেন না নেই সেটা আমি বুঝতে পারছি না, কারণ লিস্টের মধ্যে আপনি স্ক্রিনশটে দেয়নি, কিন্তু দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, এটা তো বড় জিনিস না, আমি লিস্টের মধ্যে পাইনি বিসিজিকে। যদি থেকে থাকেন এক্সিট করে গেলে বেটার হয় মনে হচ্ছে, কারণ আমি আমার ফান্ডামেন্টাল যেটুকু বুঝেছি তা থেকে বললাম। এখনও সেই রকম নয়। আচ্ছা, আদানি গ্রিন এনার্জির মধ্যে ইনভেস্টেড রয়েছে, 50টা কোয়ান্টিটি কিনে রেখেছে, 49,000 টাকা, যেটা 41,000 টাকা প্রফিট দিচ্ছে, 83% রিটার্ন পেয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড 100টা কোয়ান্টিটি কিনে রেখেছে, খুব একটা রিটার্ন এখনও দেয়নি। নেক্সট চলে আসবো পরেরটার দিকে, সেটা উনি রেখেছেন এনএইচপিসি। এনএইচপিসিতে উনি ইনভেস্ট করেছে 47,000 টাকা। সেটা জাস্ট রিসেন্ট, মনে বেশি দিন হয়নি, একটুখানি ইনভেস্টেড অ্যামাউন্টটা, হ্যাঁ ঠিক আছে, রিসেন্ট মনে হচ্ছে, বেশি দিন হয়নি। নেক্সট হচ্ছে ওলেক্ট্রা 30টা কোয়ান্টিটি কিনে রেখেছেন, 34% রিটার্ন পাচ্ছেন, ঠিক আছে। পুনাওয়ালা 45,000 টাকা ইনভেস্ট করেছে, রিটার্ন হচ্ছে 32% মতো, ঠিক আছে। এগুলো বেশ কিছুদিনের পুরনো। আরভিএনএল ইনভেস্ট করেছে 200টা কোয়ান্টিটি, এখন ইনভেস্টেড অ্যামাউন্ট 1 লক্ষ টাকা মতো উনি ইনভেস্ট করেছে, 10,000 টাকা ইনভেস্ট করেছেন মাত্র। আচ্ছা, ওটাই ওনাকে করে দিয়েছে 1 লক্ষ টাকার বেশি, 1,05,845 হয়ে গেছে, মানে 1000%-এর বেশি রিটার্ন হয়ে গেছে। অ্যাভারেজ 50 ছিল, মনে হচ্ছে অ্যাভারেজ উনি পরে আরও কিছু কিনেছেন।
তো যাই হোক, আপনি যেটাই করুন, কিনেছেন ঠিক আছে, ভালো কথা, ভালো স্টক, অসুবিধা কিছু নেই। রিটেল 300টা কোয়ান্টিটি রয়েছে, এখানেও রিটার্নটা পার্সেন্ট ভালো রয়েছে। অ্যাপ্রক্সিমেট 34,000 টাকা ইনভেস্ট করেছেন, এখন সেটা 1,13,000 টাকা শুধু আনরিয়ালাইজড প্রফিট আছে, মানে টোটাল প্রিন্সিপালের সঙ্গে যোগ করে 1.5 লক্ষ টাকা হয়ে গেছে এটা। ঠিক আছে, নেক্সট চলে আসছি পরেরটার দিকে। নেক্সট ইনভেস্ট করেছেন ভিএলই গ্লোব, সেটা ইনভেস্ট রয়েছে 22,000 টাকা, 43% রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডিংস মোবিলিটি, এটা ওয়ার্ডিং মোবিলিসে 60,000 টাকা ইনভেস্ট করেছে, 11% মতো নেগেটিভে রয়েছে। এই কোম্পানিগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি, আপনি যা পেরেছেন নিয়ে গেছেন, মানে এরকম ঘটনা ঘটেছে যে যেরকম ছোট অল্প বয়সী মানুষগুলো, ছেলেমেয়েরা যারা যেরকমভাবে মানে ভুলভাল জিনিস দেখে শুনে বুঝে ভুলভাল ডিসিশন নেয়, তো আপনি না বুঝে এখন যে কোনো ইউটিউব বেশি দেখার ফল এগুলো, মানে যেটাকে বলা যেতে পারে যত বেশি ইউটিউবে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দেখতে থাকবেন, তার আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু এগুলোতে পড়ে, এফেক্ট। আপনার এজ যে সিচুয়েশন হয়ে গেছে, আপনাকে এখন কিন্তু রিস্কটাকে কমানো উচিত ছিল। আমি বলছি না এজ অনুযায়ী ব্যাপারটা হচ্ছে যে আপনি এমন ধরনের স্টকে ইনভেস্ট করবেন যে স্টকগুলো ইনভেস্ট করলে কিন্তু আপনাকে ভালো টাকা একটা রিটার্ন দিতে পারে, এমন ধরনের নয় যেগুলো জুয়া খেলার মতো। এই সব স্টকগুলোকে আমরা বলি সবসময় ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বড় করে লিখে রাখি যেগুলো প্রচুর রিস্কি স্টক। আপনি যে টাকাটা দিয়েছেন 60,000 টাকা, এমন সিচুয়েশন দাঁড়াতে পারে এই স্টক কোনো উঠলোই না, এমন হতে পারে। এমন সিচুয়েশন দাঁড়ালেও বছরের পর বছর সেম থেকে গেল। অথচ এই টাকাটা আপনি যদি অপরচুনিটি কস্ট বলে, অর্থাৎ এটাকে যদি আপনি অন্য কোনো জায়গায় রাখতেন, জাস্ট ফর এক্সাম্পল সিম্পল হিন্দুস্তান ইউনিলিভার রাখতেন, বা আইটিসিতে রেখে দিতেন বেশি করে একটু, বা ভিভিএল একটু বেশি করে রেখে দিতেন, কেনা আপনার আছে ভিভিএল জানি, ওদেরতে যদি 60,000 টাকা বেশি রাখতেন, কাজে দিতে ওটা বেশি। কারণ এটা থেকে গ্যারান্টি কতটা আছে সন্দেহ আছে। অর্ডার বড় পেয়েছে বলে উৎসাহিত হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম কোনো জায়গা থেকে, যেটাই হোক, সে আমার এখানে হোক বা যে কোনো ইউটিউব থেকেই হোক, সেটা আমি বলছি না, কিন্তু এরকম ঝাঁপিয়ে পড়লাম, তারপরে গিয়ে পরবর্তীকালে টাকাটা আটকে গেল, এটা কোনো তো বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি পরেরটা, ইয়ার্থা বা যথার্থ, যেটাকে যাই বলেন, এইটা একটা যে স্টক ইকুইটি, সেটা কিন্তু মেডিকেলে ট্রমা ডিমাস, সেইখান থেকে কিন্তু এই স্টকটা রিসেন্ট আসা স্টক, এবং মাত্র 58% রিটার্ন দিয়েছে 2023 সালে ইনভেস্টেড হয়েছে, মানে এনলিস্টেড হয়েছে বলে, এবং এতে রিটার্ন মাত্র 10% এখন আছেন, তাও 10% আছেন, কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে যদি এটা ডাউন হতে থাকে, তাহলে কিন্তু এই রিসেন্ট আসা কোম্পানি এগুলোতে চেষ্টা রাখবেন যেন কম ইনভেস্ট করার জায়গা থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এমনভাবে নিজের পোর্টফোলিওটাকে ঠিকমতো সাজান, কারণ আপনার একটা এজ এখন রয়েছে, এই এজে আমি জানি না আপনার কী বার্ডেন রয়েছে সিচুয়েশন। আমি যখন যেখানে পোর্টফোলিও অ্যাক্সেস করি, সামনে বসে যাদের সঙ্গে অ্যানালিসিস হয়, সেখানে আমি প্রচুর বিষয়ে প্রশ্ন করি, যে প্রশ্নগুলো এখানে সম্ভব হচ্ছে না করা। যেরকম আপনার বার্ডেন জানা দরকার রয়েছে, প্রতি মাসে কত করে জমা করতে পারবেন জানা দরকার রয়েছে, এইখানে ইনভেস্টমেন্ট ছাড়া অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে আছে কিনা, সেখানে আপনি ফ্রি আছেন কিনা। কারণ আমি যেটা বলতে চাইছি, এখানে লোভের বসে ইনভেস্ট করে ফেলছেন, যেরকম অনেকেই করে, লোভটা প্রচণ্ড, টাকাটা স্বাভাবিক, এই মার্কেটে আসা মানে লোভ নিয়ে আসা, কিন্তু তার পরবর্তীকালে এমনটা যেন না থাকে যে আমার হাতে কিছু টাকা নিয়ে আমি জলে পড়ে গেলাম, এটা যেন না থাকে। সুতরাং এটা আপনি ভালো বুঝবেন, সে তখন তাদেরকেই কিন্তু আবার খারাপ হয়ে যায় তারা, কারণ তখন তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে এবার বোধহয় উঠবে না, এবার মার্কেটটা শেষ হয়ে গেল। কখন এগুলো তৈরি হয় জানেন? যখন আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা যেটা আপনি রেখেছেন, আপনার যতটা রাখার ক্ষমতা তার থেকে বেশি রাখেন, এবং এমন সব স্টকগুলোতে রাখেন যেগুলো খুব রিস্কি রয়েছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখুন। রিস্ক কথার অর্থটা কি জানতে হবে। রিস্ক মানে আমি এখানে 1 লক্ষ টাকা জমা করলাম, ইনভেস্ট করলাম পার্টিকুলার একটা ইকুইটি স্টক মার্কেটে। এই পার্টিকুলার ইকুইটিটা হঠাৎ করে যখন মার্কেট পড়লো 10% হয়ে গেল, 10% মার্কেটটা পড়লো, কিন্তু এই পার্টিকুলার ইকুইটিটা, এই পার্টিকুলারটা 25% ডাউন হয়ে গেল। 25 মানে যে টাকাটা জমা করা ছিলেন 1 লক্ষ টাকা, সেটা চলে এলো 72, 74 হাজার, 75 হাজারে। ন্যাচারালি আপনার মাথাতে একটা বড় ঝামেলা পড়ে গেল। এইবারে সেটা কমে গিয়ে দেখা গেলো 35% ডাউন হয়ে গেল। 35 ডাউন হয়ে গেলো মানে আপনার অ্যামাউন্ট কিন্তু 1 লক্ষ টাকার 65,000 টাকা হয়ে গেল। রেড কালার এবং মাইনাস দেখাচ্ছে, তো 35% মাইনাস দেখাচ্ছে। এইরকম সিচুয়েশনে আপনার কিন্তু আর কাউকে বিশ্বাস করার জায়গা থাকবে না। তখন আপনি কি করবেন? সেল করে দেবেন। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, এমন স্টকগুলোতে রাখলেন যে স্টকগুলো পড়বে, তো 35 হবে না, 15% হলো, 18% হলো, 20% হলো ম্যাক্সিমাম, সেই জায়গায় দাঁড়িয়েছে। সেখানে আপনি কিন্তু সেই সহ্যটা করতে পারবেন, জানেন যে 80,000 টাকা হলো ঠিক আছে, কিন্তু এই 1 লক্ষ টাকা যখন 60,000-এ পরিণত হবে, তখন আপনার মধ্যে কিন্তু ভয়ানক সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আপনি তখন ভাববেন
এই ভাবনা চিন্তাগুলো বহুবার দেখেছি এবং বহু ক্লায়েন্টের বেলা দেখেছি, তারা তখন চিন্তা ভাবনার লেভেলটা পাল্টে যায়। তখন সেই ভদ্রলোকের কথা যেটা বলছিলাম, উনি তার পরবর্তীকালে সব সেল করে দিল, বিক্রি টিক্রি করলো, আমাকে জানায় উনি কিছু করেনি। তার প্রায় বছর দেড়েক পরে আমি ওনার সঙ্গে উনি এসেছিলেন আবার, তো তখন আমি যখন কথা বলি তখন দেখলাম উনি বলছেন যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম সে সময় নিতে বলেছিলাম, উনি সেগুলো সব বিক্রি করে দিয়েছেন এবং আমাকে স্বীকার করলেন যে প্যানিকড হয়ে আমি সব সেল করে দিয়েছি। প্যানিক হওয়ার পিছনে কারণটা হচ্ছে না বুঝতে পারাটা। যদি মার্কেটটাকে বুঝতে না পারেন, স্বাভাবিক ঘটনা, তাহলে অন্তত ইনভেস্ট করবেন না দয়া করে। যদি মনে করে থাকেন আমি বুঝছি না, এই স্টকটা জানি না, তাহলে দয়া করে ইনভেস্ট করা দরকার নেই। কারণ কি, জিনিসটা জানি না সেটা আমি কেন করতে যাচ্ছি? যথার্থ কেমন ধরনের স্টক আপনি জানেন না, কী স্টকের কাজকর্ম করে সেটাও আমার মোস্ট প্রবলি জানেন না, কিন্তু তবু ইনভেস্ট করেছেন কারণ মার্কেটটা বাড়তে চলেছে। আপনি কখনো, আমি যতটুকু বিশ্বাস, আপনি একবারও কিন্তু ফান্ডামেন্টাল চেক করেননি। আমি আপনাকে দেখাবো অন্যান্য স্টকগুলোর পরে, যদি একটু ফান্ডামেন্টালটা চেক করে নিতেন তাহলে কিন্তু এই ধরুন ভিএলই গ্লোভ, আপনি কি এই স্টকটা 300টা কোয়ান্টিটি নিয়েছেন 23,000 টাকা দিয়ে এক চোখ বুঝে, কখনো ফান্ডামেন্টালে দেখেছেন? কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার বেসিস একবারও দেখেছেন কি কোম্পানিটার প্রফিট লসের অবস্থা? আমি এটা দেখানোর চেষ্টা করতে পারি, দেখছি। আপনি কোম্পানিটা নিয়েছেন ভিএলই ই গভর্নেন্স অ্যান্ড আইটি সলিউশনে 129 টাকা দাম দেখে নিয়েছেন, কিন্তু লক্ষ্য করেননি বাকি পার্টগুলোতে আমি বারবার যেগুলো বলি, আমি মেনে নিচ্ছি আপনি জানেন না, ঠিক আছে, ভালো কথা, না জানাটা স্বাভাবিক ঘটনা। আপনি কেউ শুনেছেন কোনো জায়গা থেকে, সেই শুনে নিয়ে নিয়েছেন, কিন্তু একবার ভবিষ্যতে যারা যারা রয়েছেন এখানে বা ছোটরা যারা রয়েছে, একটু সবসময় না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে একবার শুধু এইটুকু লক্ষ্য রাখো, আর কিছু করতে হবে না। কোম্পানিটা কি প্রতি বছর লাভ দিচ্ছে? কোম্পানিটার লাভের পরিমাণ কি? আমি মনে করলাম আপনি আজকে নেননি, ঠিক আছে, আপনি আজ থেকে 2 বছর 5 বছর আগে নিয়েছেন, ঠিক আছে, আমি চলে আসছি 18 সালে, 19 সাল, 20 সালের দিকে নজর রাখছি আমি। 18 সালে -2 কোটি নেগেটিভ, 19 সাল, 20 সাল, আমি 21 সাল বাদ দিলাম, তারপরে আপনি দেখলেন ভালো হলো, তারপরে কিন্তু দেখলেন, আমি মনে করেন আপনি এরকম জায়গা দেখে কিনেছেন, তা আপনি কেন আগেরগুলো দেখেননি? আপনি তারপরে যখন এটা কমে গিয়ে এরকম জায়গায় নেগেটিভ জায়গায় চলে, তখন কেন আপনি আসেননি? তখন কেন আপনি সেল করে দেননি? প্রশ্নগুলো থেকে যে টাকাটা আপনার, এই টাকাটা কারণ না, যদি লাভ থাকে আপনার হবে, লস হলে আপনার হবে, এই দায়িত্বটা কেউ নেবে না। ন্যাচারাল ব্যাপার, সেটা স্বাভাবিক ঘটনা। আমার দায়িত্বটা কে নেবে? ন্যাচারালি যার যার দায়িত্ব তার কাছে। কেন বারবার রোজ রোজ বলি আমি যে শিখে নাও, শিখে নাও, শিখে নেন, আপনারা যারা যারা আছেন তারা শিখুন, বড় ছোট সকলের কথা নিয়ে বলি, এগুলো শিখে নাও, কারণ এই জিনিসগুলো নিজেরা স্বাবলম্বী হওয়া। অন্যান্য ইউটিউবে যেখানে যেখানে শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে নাম স্টকগুলোর, কোন কোন স্টক ভালো খারাপ, তোমরা নিজেরা শিখে নিতে পারবে। এমন কিছু হাতি করা না, আমি তোমাকে এমন কোনো জায়গায় বলছি না যেগুলো বিরাট কিছু। কালকে আমি একটা খুব সুন্দর ভিডিও দেখিয়েছিলাম সবাইকে, খুব গুরুত্বপূর্ণ শেখার জিনিস ছিল, কিন্তু সবচেয়ে বড় মজাদার জিনিস হলো অনেকে শিখতে চায় না এবং শিখে ভাবে কোনো লাভ নেই। তার থেকে বেটার কিছু স্টকের নাম আমি যখন দেখেছি বেশ মজা লাগে, যে যখন কিছু স্টকের নাম বলে দিই তখন খুব ভিড় করে, সকলে ইনভেস্টাররা যারা আছে, ট্রেডাররা আছে, সব ঝাঁপিয়ে পড়ে এবং বিরাট বড় বড় ব্যাপার বলে। কিন্তু যখন আমি হাতে ধরে যাদেরকে শেখাই যে এইটা দেখো, এটা শেখো, এই জিনিসটাগুলো শিখলে ভবিষ্যতে গিয়ে নিজেদের লাভ হবে, তাদের কাউকে আমি দেখি না। ইনফ্যাক্ট ভিউয়ের পরিমাণ দেখলেই বোঝা যায় যে তাদের উৎসাহ কতটুকু রয়েছে। অথচ এটা যে কত বড় বোকামো কাজ, এই জিনিসটা যদি তোমরা বা আপনারা জানতেন সত্যিকারের, আজও এই সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি যে শেখার উৎসাহটা খুব কম। এটা আলটিমেটলি লং রানে গিয়ে আপনাদের বিপদে ফেলে দেবে। আমি জানি অনেকে চ্যানেলে আছে যারা নাম বলে দেয়, এই স্টক ওই স্টকের নাম বলে দেয়, সেখানে গিয়ে সেগুলো ইনভেস্টেড হয়ে ভালো প্রফিট হয়, ঠিক আছে, খুব ভালো কথা, তাতে কোনো ক্ষতি নেই, তাতে খুবই সুন্দর কথা। কিছু স্টক প্রফিট হোক, সকলের প্রফিট হোক, প্রফিটের জন্য তো আমরা সবাই চেষ্টা করি, নিজেরা করি, এবং যাতে বাকিদের হয় সেই চেষ্টাটাও করি, ভালো কথা, খুবই সুন্দর কথা। কিন্তু প্রশ্ন থেকে যে আরেকটা, আমি কি শিখলাম? আমার শেখাটা কি হলো? কিছু নাম জেনে কি আমার কাজ হয়ে গেল? সারা জীবন ডিপেন্ডেন্ট থাকবো কারোর ওপরে? তারপরে সে কি সবসময় পারফেক্ট হবে এই গ্যারান্টিটা কে দিয়েছে? সে যদি পারফেক্ট নিজে হতো তাহলে কি সে বসে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো বানাতে থাকতো, নাম বলে যেত না? কারণ নিজেও সে সাকসেসফুল নয়। সাকসেসফুল হলে পরে এখানে বসে সে এইসব কাজগুলো করতো না, সে নিজেই কিন্তু কাজ করে যেত। যাই হোক, আমার কথা সেটা না, আমার কথা কিন্তু স্টকের নাম নিয়ে না। আমি নিজেও অনেক সময় স্টকের নাম বলে দিই এবং দেখি যখন নিজের স্টকের নামগুলো বলি খুব উৎসাহ নিয়ে অজস্র লোক দেখে, কিন্তু অবাক লাগে যখন দেখি যে যেগুলো শেখাতে চাইছি সেখানে যাই তখন কেউ দেখি না। এই যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, একবার যদি এই যে অ্যাপসটা আমি বলেছিলাম তিজোরি, কেউ দেখেছে কিনা আমি জানি না, কজন দেখেছে জানি না, তোমরা যদি একটু রিটার্ন ইকুইটি কোম্পানিটা দেখে নিতে, দেখতে 1% রিটার্ন ইকুইটি দিচ্ছে। নেট প্রফিট মার্জিন দেখতে কিছু দেখার ধরেন, বিগত 5 বছর নেট প্রফিট মার্জিন 6%,
রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস, রিটার্ন ইকুইটি কী জিনিস, বহুবার বোঝানোর চেষ্টা করেছি, বহু জায়গায় বলেছি। যেখানে যেখানে আমি এডুকেশনালি ভিডিওগুলো করেছি অর্ধেক লোককে ফাঁকা হয়ে যেতে দেখেছি, মানে কারোর শেখার উৎসাহ নেই, শুধু নাম শোনার ইচ্ছা, যে নামটা শুনে নিলেই কাজ হয়ে গেল। এই নির্ভরশীলতা থেকে কাটিয়ে ওঠো। যদি একজন লোকও, আমাকে যারা শুনছো তারা যদি নির্ভরশীলতা কাটাতে পারো, তাহলে আলটিমেটলি আজ হয়তো কিছু সুবিধা হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু একদিন পরে দেখবে যে নিজেদের সুবিধা হবে, নিজেদের কাজগুলো করতে সুবিধা হবে, নিজেদের। যাই হোক, এখন এই বিষয় নিয়ে বলে লাভ নেই, ফিরে আসি ওনার দাদার বক্তব্যে। দাদা কী ধরনের স্টক নিচ্ছে সেখানে শুধু একটা কথা বলার, যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য। আমার এখানে কোনো স্বার্থ নেই, এনার কথাতেই চলে আসছি। ইনি যে জায়গাতে ছিলেন, কোথায় ছিলাম, ওয়ার্ডিংস হয়ে জায়গা হয়ে গেল জিম ল্যাব। আর একটা স্টককে নিয়ে রেখেছে 2022 সাল থেকে স্টকটা আছে, স্টকটা রিটার্ন দিচ্ছে মাত্র 7%, এখন পর্যন্ত মাত্র 7%। তো এই রিটার্নে যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি থেকে তুমি কি আশা করো, কি আশা করা যায়? কোম্পানিটা কখনো দেখেছেন খুলে? আপনি দেখেননি। যদি কোম্পানিটা না দেখে থাকেন, আমি বলবো এখন আপনার কোনো সময় যায়নি, কোনো সময় শেষ হয়ে যায়নি। আমি বলছি বলে আপনি কালকে সকালে বেচে দিলেন সেটা নয়, নিজেকে স্টাডি করুন, নিজেকে শুনুন, জানুন, শিখুন, বুঝুন। আমি জানি না আপনি কোন স্ট্রিমের বা কিসের, কিচ্ছু জানা দরকার নেই, শুধু এইটুকু জানা দরকার, সেটা হচ্ছে যে কাজটা করছেন, যখন ইনভেস্ট করছেন নিজের টাকাটা, পরিশ্রমসাধ্য টাকাগুলোকে এখানে রাখছেন, তখন টাকাটা যেন সঠিক কাজে লাগে সেটা দেখুন, সেটা যেন কাজের কাজ হয় সেটা দেখুন। আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, এইগুলোকে কিন্তু একটু বুঝতে হবে। আমি বারবার করে যত সবাইকে বলি, দরকার নেই তাদের, নিশ্চয়ই তারা বুঝতে পারছে যে এটা থেকে কী সুবিধা অসুবিধা। চলে যাক নেক্সট, আইটিসি এফএম সেক্টরের মধ্যে মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে রেখেছেন। মানে কী ধরনের অবস্থা, যেগুলোতে রাখা দরকার বেশি ছিল সেগুলোতে রেখেছেন কম। জিও ফাইন্যান্স 48,000 টাকা ইনভেস্ট করেছেন, মোটামুটি 18% রয়েছে। এলটি লার্সেন অ্যান্ড টুব্রো 3,45,000 টাকা ইনভেস্ট করেছেন, 22% রিটার্ন আছে। এইগুলো হচ্ছে আপনার সেরা কোম্পানি, 115টা কোয়ান্টিটি। এইগুলোতে আপনি রাখুন, কোনো অসুবিধা নেই, এইগুলোতে যত রাখবেন আলটিমেটলি আপনারই লাভ হবে। LTIM 30,000 টাকা ইনভেস্ট করেছেন, 41% প্রফিটে আছেন, খুব সুন্দর ব্যাপার, কোনো অসুবিধা নেই। এই স্টকগুলোতে কন্টিনিউ করে যান। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 10টা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছেন। নেক্সট আরও কিছু স্টক ইনভেস্ট করেছেন, সেগুলো মানে কী হয়েছে, আপনার একটা প্রবলেম হচ্ছে, এই সবগুলো একসঙ্গে দিলে ভালো হতো, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে, একটু অসুবিধা হচ্ছে। কোচিন শিপওয়ার্ড ডিফেন্স সেক্টরে 40টা কোয়ান্টি 23,000 টাকা ইনভেস্ট করেছেন, ভালো কথা। কোফর্জ একটা আইটি কোম্পানি, এখানে ইনভেস্ট করেছেন 35,000 টাকা, ঠিক আছে। নেক্সট আমি চলে আসবো পরে, 78% রিটার্ন দিচ্ছে এখানে। নেক্সট হচ্ছে সায়েন্ট ডিলেম হচ্ছে আইটি রিলেটেড কাজকর্মগুলো করে, সেমিকন্ডাক্টরের উপর কাজকর্মগুলো করে, AI/ML কাজকর্মগুলো করে। বেসিক্যালি এদের যে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন EMS বলে, তার উপরও কাজ হয়। খুবই রিস্কি কোম্পানি, আমি জানি না এগুলো কী হয় ব্যাপারটা, আমি কিন্তু বারবারই বলি একটা কথা, সেটা যখন ইনভেস্ট করবেন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। আমি আমার পোর্টফোলিওটাকে এমন সিচুয়েশন রাখবো না যাতে কিনা আমাকে পরে গিয়ে বিপদে পড়তে হয়। আপনার এখানে প্রচুর রিস্কি স্টক রয়েছে, আমি কোনোটাকে কিন্তু এক্সিট করতে বলছি না, কারণ কোনো স্টক আমি এখানে এক্সিট করতে বলছি না, বাকি যারা রয়েছে তারাও ভাববে যে খারাপ সিচুয়েশন, তা কিন্তু নয়, কোম্পানিটা খারাপ নয়, কিন্তু এতগুলো কোম্পানি যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা মুশকিল হয়ে যায়। HDFC মাত্র 31,000 টাকা ইনভেস্ট করেছেন, যেরকম লার্সেন অ্যান্ড টুব্রোতে ইনভেস্ট করেছিলেন, এখানে ইনভেস্টমেন্ট করানো বাড়ানো। আমি এই কারণে বলছি, ব্যাঙ্কিং সেক্টর দাঁড়ানোর জন্য নয়, ব্যাঙ্কিং সেক্টর থেমে থাকার জন্য নয়, ব্যাঙ্কিং সেক্টর কিন্তু উঠবেই, এবং যখন যে সময় উঠবে তখন কিন্তু ভালো রিটার্ন দিতে থাকবে। ব্যাঙ্কিং সেক্টরকে থামানো যায় না, যেটা হয়েছে টেম্পোরারি কিছু লিকুইডিটির প্রবলেম রয়েছে, রিকভারি কিছু প্রবলেম রয়েছে, ব্যাঙ্কিং ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা প্রবলেম, শুধু একটা ব্যাঙ্ক না, সারা ভারত না, সারা বিশ্বের সমস্ত ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে কারণে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না। কিন্তু রিটার্ন পাওয়া যাচ্ছে মানে ব্যাঙ্কিং সেক্টরটাকে বন্ধ করে দিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন? আপনি যে টাকাটা আপনি ট্রান্সফার করাচ্ছেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, স্যালারি অ্যাকাউন্ট হোক বা আপনার পেনশন অ্যাকাউন্ট হোক বা আদার ফান্ড থেকে আসছে, সেই টাকাটা কোথা থেকে আসছে? ব্যাংক থেকে আসছে। যখন আপনি প্রফিট বুক করছেন টাকাটা কোথায় যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে। যখন আপনি বিপদে পড়ছেন তখন টাকাটা কোথেকে আনছেন? কোনো টাকা ব্যাংকের থেকে আনছেন। আবার যখন কিছু টাকা এক্সেস থাকে কোথায় গিয়ে রাখছেন? ফার্স্টে ব্যাংকে গিয়ে রাখছেন, তারপর আপনি যেখানে খুশি দিন না কেন, ব্যাংকে ছাড়া যাচ্ছে না। ব্যাংক আপনার হঠাৎ দরকার পড়ে গেলে লোন নিতে হবে আপনাকে, ইমার্জেন্সিতে, আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? কে আপনাকে লোন দেবে? কাবুলিওয়ালা? না, ন্যাচারালি নয়, আপনাকে ব্যাংকেই যেতে হবে। আবার লোন শোধ করছেন, সেই ব্যাংকে গিয়ে শোধ করছেন। মনিটারি ট্রানজাকশন করছেন, দূর দূরান্তে টাকা ট্রান্সফার করছেন, কোথায় যাচ্ছেন? গিয়ে আপনি কোনো রানারের হাতে দিয়ে দিচ্ছেন, সে রানার গিয়ে পিঠে করে টাকাটা নিয়ে গিয়ে দিয়ে আসছে? একদমই না। কয়েক ঘন্টার মধ্যে টাকা পৌঁছে যাচ্ছে। কে পাঠাচ্ছে?
ব্যাঙ্কিং সিস্টেম পাঠাচ্ছে। কী হয়েছে, লিকুইডিটি কিছু প্রবলেম দেখা যাচ্ছে, মানে ব্যাংকের থেকে টাকা উঠে গিয়ে শেয়ার মার্কেটে সব টাকা গিয়ে পৌঁছচ্ছে, কারণ ওখানে একটা লুক্রেটিভ জায়গা তৈরি হয়েছে। ওয়েট করুন আর 6টা মাস থেকে 1 বছর একটা জায়গা ফিক্সড চলে আসবে, আবার রিটার্ন করে ব্যাংকে চলে আসবে সব, কারণ এটা স্বাভাবিক ঘটনা, চিরকাল একরকম থাকে না, থাকতে পারে না। চলো আবার নেক্সট আসা যাক, আপনার আইসিআইসিআই ব্যাংকে রেখেছেন কিছু, এইচডিএফসি ব্যাংকে রেখেছেন কিছু। একটা জিনিস মনে রাখবেন, যখন উঠবে সব কটা ব্যাংকই উঠবে, যখন পড়বে সব একসঙ্গেই পড়বে, সুতরাং খুব বেশি কিছু এক্সপেকটেশন ব্যাপার নেই, দুটো ব্যাংকে আলাদা করে রাখার দরকার ছিল না। যাই হোক, নেক্সট স্টকে চলে আসছে, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, বিইএল, ডিফেন্স সেক্টরে কাজ করে। এই স্টকটা নিয়ে অনেকবার বলেছি, এখানে নতুন করে কিছু বলছি না। স্টকটা ভালো স্টক, কিন্তু 14,000 টাকা ইনভেস্ট করে 100টা কোয়ান্টিটি। বোরোসিল রিনিউয়েবল 70,000 টাকা ইনভেস্ট করে রেখেছেন। প্রবণতাগুলো সবসময় দেখছি রিস্কির দিকে বেশি। নেক্সট নিঃসন্দেহে অনেক আগে থেকে ইনভেস্ট করা, অথবা নেক্সট হচ্ছে বিসিজি পেয়েছি এবারে 7 টাকা করে। এই একটা অসাধারণ জিনিস, এটা আপনাকে কে বলেছে একবার জানতে ইচ্ছা করছে, বা কোথা থেকে জেনেছেন এটাও জানতে ইচ্ছা করছে। এইসব স্টকে দয়া করে ইনভেস্ট করবেন না, এগুলো মুশকিল করে দেবে। অনেক সে সময় এই সমস্ত ইউটিউবাররা থাকে, যারা ইনফ্লুয়েন্সার থাকে মাথার ওপরে, বড় বড় ইনফ্লুয়েন্সার থাকে, আমি বারবার এই কথাগুলো বলেছি, তারা এগুলোকে ইউটিউবারদের বলতে বলে, এবং তার জন্য এই সমস্ত টেনি হেন তেন সব এরা বলে, তার জন্য কিন্তু একটা পেমেন্ট পায়। আর এদের যে পেমেন্ট সেটা আসে কিন্তু এই বিসিজি থেকে। শুধু বিসিজি বলে না, এখানে ইনভেস্ট করেছিল সেই সময় থেকে অনেকে, এবং ও যারা ইনফ্লুয়েন্সার থাকে তারা কিন্তু ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে দেয়, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর জন্য পেমেন্ট আসে কিন্তু বিসিজি থেকে শুধু নয়, অপারেটর যারা রয়েছে অপারেটরদেরও গেম থাকে বড় বড়, তার জন্য বহু কোটি কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হয় এদেরকে, এবং সেটা ট্রান্সফার এরা আবার করে দেয় এদেরকে এই সব ইউটিউবের স্টকগুলোকে বোঝানোর জন্য। এটা শুধু আমি বিসিজির কথা নিয়ে বলছি না, কিন্তু অজস্র স্টকের কথা নিয়ে বলছি, অজস্র। এবং এর পিছনেই মজাটা থাকে লুকিয়ে, কারণ একটা 7 টাকা 10 টাকা 20 টাকা স্টকে কিন্তু ম্যানিপুলেট করা খুব সোজা। কারণ কেউ যদি 1 কোটি টাকা নিয়ে এই সমস্ত অপারেটর থাকে, শত কোটি টাকা নিয়ে তারা বসে থাকে এইসব ম্যানিপুলেশন করার জন্য। এরা কি করে, একটা কম দামের একটা 10 টাকা দামের একটা স্টককে টার্গেট করে, প্রচুর পরিমাণে কিনতে থাকে। এরা কিনে 10 টাকাটা নিয়ে যায় 100 টাকাতে, যত কিনবে তত তো বাড়তে থাকে দাম, বেড়ে 100 টাকা নিয়ে গেলে 100 টাকাতে নিয়ে যাওয়ার পরে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে নিরীহ সাধারণ রিটেলারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এবারে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ডিপোজিট করে গেছে, মানে 100 টাকা আস্তে আস্তে দেখা গেল 200 চলে গেল, 250-এ চলে গেল। এর মধ্যে ইউটিউবাররা রীতিমতোভাবে বড় বড় ইনফ্লুয়েন্সার ইউটিউবাররা অ্যাডভার্টাইজ শুরু করলো, 200 টাকা স্টক যেটা ছিল 10 টাকাতে সেটা গেছে 250 টাকা, একদিন যাবে 5,000 টাকা। একেবারে সেটা শুনে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সাধারণ নিরীহ মানুষগুলো 250 টাকা ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে 250 টাকাটা দেখতে দেখতে 500 টাকায় চলে গেল। যেই 500-তে চলে গেল, এই অপারেটর যারা রয়ে গেছে তারা তখন একসঙ্গে কয়েক কোটি স্টক সঙ্গে কয়েক কোটি শেয়ারকে বেচে দিল। বেচে দেওয়ার সঙ্গে সঙ্গে 250 টাকাটা লোয়ার সার্কিট লাগা শুরু করে দিল, প্রতিদিন লোয়ার সার্কিট লাগা শুরু করলো। দেখতে 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 250 টাকাটা 25 টাকায় চলে এলো, 25 টাকা থেকে 10 টাকায় চলে এলো। ভাবতে পারা যায় কোথায় থেকে কোথায় চলে এলো। কারা আটকে গেল এর মধ্যে? রিটেলাররা। কেন রিটেলার আটকে গেল? যখন ওটা লোয়ার সার্কিট লাগে না, লোয়ার সার্কিট লাগে এমনি লাগে না, যখন কয়েক লক্ষ স্টককে একসঙ্গে বিক্রি করে দেওয়া হয় তখন কি হয়, অটোমেটিক্যালি একটা জায়গায় আটকে যায়, 5%, 8%, 10%, 20% নেগেটিভ হয়ে গেল। পুরো যারা যারা মার্কেটে ছিল সব একসঙ্গে পড়তে শুরু করলো। এই হচ্ছে লোয়ার সার্কিট। এখানে যখন লোয়ার সার্কিট লেগে যায় তখন আপনি আর এখান থেকে বেরোতে পারবেন না, এই জায়গা থেকে আর বেরোনোর জায়গা দেবেন আপনাকে, পুরো আটকে দিল আপনাকে। আপনি সেল করতে পারেন, পরের দিন চেষ্টা করছেন তাও পারবেন না, তারপর চেষ্টা করছেন তারপর পারবেন না, কোনো দিন পারবেন না। 250 থেকে আপনারটা যতদিন পর্যন্ত না 60-65 দিন দেবে, আর ততক্ষণ পর্যন্ত আপনাকে কিচ্ছু চান্স দেবে না। 60-65 আসার কতদিনের মধ্যে দেখবেন আপনার সব শেষ, ততদিনে সব হয়ে গেছে শেষ। এই কাজগুলো করে দেয়। এইগুলোর জন্য কিন্তু উপরের দিকে ইউটিউবাররা পয়সা পায়, নিচের দিকে ইউটিউবার কিছু পায় না। উপরের দিকে যারা পায় তারা এইগুলো নিয়ে খুব অ্যাডভার্টাইজমেন্ট করে টোরে দিয়ে ছেড়ে দেয়, আর নিচে যারা থাকে তারা ওদের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে নিজেরা পাবলিসিটি শুরু করে। কিন্তু আলটিমেটলি মজা বহু বছর ধরে দেখে নিয়েছি আমি। আজকে 67% মানে 60,000 টাকাটা আপনার জলে গেল। যাক, এখন আপনার বুদ্ধি, আপনি যা করবেন আপনি জানেন। কোম্পানিগুলো বারবার করে বলে দিই একটাই জিনিস, কেউই বোঝে না, সেটাই হচ্ছে একটু ফান্ডামেন্টালটা দেখে নাও, ফান্ডামেন্টাল দেখে নাও। কাকে বলবো? চলে আসা যাক 300টা সিডিএসএল নিয়ে রেখেছেন, ফ্যান্টাস্টিক কোম্পানি, একটা ভালো কোম্পানিতে রেখেছেন। 300টা ছিল না, স্পিড করেছে, 300 হয়েছে, ঠিক আছে, 159% রিটার্ন দিচ্ছে, খুব ভালো কথা। নেক্সট আমি চলে যাবো পরের স্টকটা দিয়ে, কোচিন শিপওয়ার্ড, ভালো স্টক, 40টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছেন।
23,000 টাকা ইনভেস্ট করেছেন। কোফর্জের কথা আগে বলেছি, সায়ান্ট বলে নিয়েছি এগুলো। এই হয়ে গেল মোটামুটি আপনার। আর একটা ছিল মাদারসন সুমিও ইনভেস্ট করেছেন, ঠিক আছে, ভালো কোম্পানি। টানলাতে ইনভেস্ট করেছেন 2,12,000 টাকা। হঠাৎ করে টানলার মধ্যে আপনি এত বিরাট সম্ভাবনা কি দেখলেন যে বুঝলাম না। এইচডিএফসি যেখানে 30-40,000 টাকা বেশি ইনভেস্ট করেন, সে 2 লক্ষ টাকা বেশি ইনভেস্ট করে বসে আছেন, 270টা কোয়ান্টিটি। এগুলো একটু বুঝে করা উচিত আপনার। কারণ দেখুন, একটা বয়সের ব্যাপার থাকে, অবশ্যই একটা ম্যাচুরিটির ব্যাপার থাকে। আমি যেখান থেকে যা দেখলাম শুনলাম বলে আমি নিলাম, নিন। নেওয়ার পরিমাণটা এমন রাখুন যেন 20, 25, 30, 40 একবারে 270টা নিয়ে। আজ যদি টানলা কি এত ফিউচার প্রসপেক্ট রয়েছে, এর মোডটা কখনো দেখেছেন কি কাজ করে কোম্পানিটা? টানলার যে লেভেল, মানে এই যে ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজকর্ম করা, বা এরকম তো আরও কম্পিটিটার রয়েছে। রুট মোবাইলতে কাজ করে টানলা যা কাজ করছে। শুধু রুট মোবাইল কেন, অনেক অনেক বড় বড়, আমি যদি বলি এখানে অ্যাপেল ইন্ডিয়াও কিন্তু কাজ করছে টানলার কাজ। তাহলে আপনি কোথায় যাবেন এবারে বলুন তো? আপনাকে রিটার্ন কীভাবে দেবে টানলা? এবং মেনে নিলাম রিটার্ন দেওয়ার জায়গাটা ভালো করলো, কিন্তু যদি না করে, টাকাগুলো তো পরিশ্রম করে আনা টাকা, এমনি তো কোনো জুয়া খেলার টাকা তো নিশ্চয়ই নয় বলে মনে হয়। তো ভুলভাল কাজ করলে নিজের মুশকিল আছে, এবং এই জন্য কথা শুনতে হয়। টাটা মোটরস ভালো কোম্পানি, মাত্র 42,000 টাকা ইনভেস্ট করে, অত 2 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করা দরকার ছিল। কাকে বলবো? আচ্ছা, টাটা পাওয়ার 200টা কোয়ান্টিটি, 45,000 টাকা ইনভেস্ট করে, ঠিক আছে। টাটা টেকনোলজিতেও ইনভেস্ট করে রেখেছে, টাটা টেকনোলজি ইনভেস্ট করেছে 30টা কোয়ান্টিটি, ভালো কথা। ভিভিএল ইনভেস্ট করে রেখেছে 18,000 টাকা মাত্র করেছেন, 219% রিটার্ন দিচ্ছে। এই জন্যই প্রথমেই বলেছিলাম এইগুলোতে ইনভেস্টমেন্ট দরকার ছিল বেশি, ভালো করে। ভিএলই গ্লোব আগে বলেছি 300টা কোয়ান্টিটি, ভুলভাল কাজ। এইগুলো নিয়ে আগে বলেছি। আইআরসিটিসি 1,31,000 টাকা ইনভেস্ট করেছেন, ভালো কথা। আইআরএফসি 39,000 টাকা ইনভেস্ট করে রেখেছে। আইআরএডিএ এখানেও ইনভেস্ট করেছে 56,000 টাকা, 79,000 টাকার মতো প্রফিট দিচ্ছে। এগুলো কোনোটাই খারাপ নয়, ভালো। আইনক্স উইন্ডে রিনিউয়েবল এনার্জির ওপর কাজকর্মগুলো করছে, ভালো কোম্পানি এবং ভবিষ্যতে ভালো করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট কখনো ভালো নয়। নেক্সট চলে আসবো যেগুলো, সেগুলো হচ্ছে রেলটেলে 300টা কোয়ান্টিটি ইনভেস্ট করে রেখেছেন, 300% রিটার্ন দিচ্ছেন আপনাকে, খুব ভালো কথা। রেডগেন ভালো কোম্পানি, কিন্তু এদের রেডগেনের একটা মজা রয়েছে। রেডগেনের ঘটনা হচ্ছে যে কখন কী ধরনের মার্কেট কী সিচুয়েশন দাঁড়ায় তার উপর বেস করে কিন্তু রেডগেন তৈরি হয়। অর্থাৎ আজকে এই মুহূর্তে একটা ফ্লাইট যখন মুভ করছে, ফ্লাইটটার ডিমান্ড অনুযায়ী কিন্তু তৈরি হয় যে ফ্লাইটটা, এবং সেই বেসিসে কিন্তু কাজ করে। এটা ভালো স্টক। নর্মালি কী হয়, যে ধরনের প্লেনের যে বুকিং করা, যখন যেরকম ডিমান্ড অনুযায়ী কিন্তু একটা খুব সুন্দরভাবে এদের একটা অ্যালগোরিদম তৈরি করা হচ্ছে প্রোগ্রামে, যে সেই অনুযায়ী কিন্তু দামটা ধার্য হয়। ফলে আলটিমেটলি মোটমাট ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। খুব রিস্কি কোম্পানি। রিলায়েন্স রেখে দিয়েছে 75টা কোয়ান্টিটি, ভালো কথা। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, স্যাকসফট 100-100টা কোয়ান্টিটি নিয়ে রেখেছে। বলেছিলাম আগে যেটা, সেটা হচ্ছে রিস্ক বুঝে কিন্তু কাজ করতে হয় আমাদেরকে, এটা কিন্তু ভুললে চলবে না। মাদারসন নিয়ে কথা হয়ে গেছে। মাহিন্দ্রা নিয়ে বলেছি, মাহিন্দ্রা সামান্য টাকা ইনভেস্ট করে 10,000 টাকা মাত্র করেছে। মার্কস অ্যান্ড ফার্মা অনেকে বলছিলেন, মার্কস অ্যান্ড ফার্মার মধ্যে পজিটিভিটি বেশ কিছু দেখা যাচ্ছে। অ্যাভারেজ কস্ট 59-60 টাকা দাম দাঁড়িয়ে আছে, 296% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, ওনাকে ভালো কাজ করেছে। মাজাগাঁও ডক তো আগে বলে নিয়েছি, ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে। মাত্র রিসেন্ট কেনা মনে হচ্ছে, মোস্ট প্রবাবলি বেশি দিন হয়নি। আর যেটা দেখলাম সেটা হচ্ছে এমটার টেকনোলজিতে 3 লক্ষ টাকা ইনভেস্ট করে রেখেছেন। এইগুলোই তো একটা জুয়া খেলার মতো গল্প, এগুলো রাখাটা ঠিক হয়নি। আজকে এইটা মোটামুটি দেখে আমাদের আজকে কমপ্লিট হলো। 40টা স্টকে উনি ইনভেস্ট করেছে। এবারে আসছি ওনার কথা নিয়ে, সেটা হচ্ছে এতগুলো স্টককে রাখার দরকার নেই। যেরকম ব্যাংকে আইসিআইসিআই ব্যাংক আর এইচডিএফসি দুটো রাখার কোনো মানে হয় না, টাটা মোটরস মাহিন্দ্রা দুটো রাখার মানে হয় না, দুটোই উনি রেখে দিয়েছে। এগুলো থেকে আপনাকে বেরোতে হবে। আইটিসি ভিভিএল ঠিক আছে, কিন্তু স্মল ক্যাপ একটা রাখা উচিত ছিল, যেরকম এলটি ফুডস। তারপর আছে সায়েন্স ডিএলএম বা আইটির মধ্যে কোফোর্জ, টাটা টেকনোলজি, স্যাকসফট, এতগুলোকে আইটি রাখার কোনো মানে হয়নি। যাই হোক, আচ্ছা, এমটার টেকনোলজিকে রেখেছেন, মাজাগাঁও ডককে রেখেছে, ডিফেন্স সেক্টর, এটাও একটু অসুবিধার জায়গা। আর বাকি সব ঠিক আছে, কিন্তু স্টকগুলো এত হয়ে গিয়ে মুশকিল হয়েছে। বিসিজি থেকে আমি বেরিয়ে যেতে বলবো, বেরিয়ে গিয়ে লসে বেরোতে হবে। আর কি উপায় আছে? কোনো উপায় নেই, কবে উঠবে কোনো ঠিক নেই। ভিএলই গ্লোব আননেসেসারি, কোনো লাভ নেই, একটু আগে দেখে নিলে এইসব লসগুলো থাকতো না। এগুলো থেকে বেরোতে হবে। আর যোগাযোগ রাখবেন, আর মেম্বারশিপ নিয়ে রেখে দেবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে এটা। মেম্বারশিপ শুধু কিছু এডুকেশনাল ভিডিও বলে না, এর সঙ্গে অনেক কিছু জিনিস শেখার থাকবে, সেইগুলো তো সঙ্গে থাকবেন, টাচে থাকতে হবে। আগামী 6 মাস পরে আরেকবার আমার কাছে মেল করবেন পোর্টফোলিওটা নিয়ে। আজকের মতো শেষ হলো।